SM একাডেমিতে সকল চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো তোমাদের আজকে আলোচনা করব আমরা 4th সেমিস্টারের বাংলা ও রবীন্দ্র সাহিত্য। রবীন্দ্র সাহিত্যের আমরা 4টি ভাগে সঞ্চয়িতা আছে, গল্পগুচ্ছ আছে, 2 বোন আছে আর বিসর্জন আছে। মিনিমাম 4টি আছে। এই 4টির থেকে আমরা আজকে ছোট প্রশ্নের উত্তর সমেত আলোচনা করব গল্পগুচ্ছ থেকে। তো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য, যাতে তোমরা পরপর কিন্তু ভিডিওগুলো পেয়ে যাও। আর যদি আমাদের ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু ভিডিওগুলো কিন্তু পরপর পেয়ে যায়। আমরা আজকে আলোচনা করছি তোমাদের 4th সেমিস্টারের বাংলা রবীন্দ্র সাহিত্য থেকে গল্পগুচ্ছে ছোট প্রশ্ন এবং উত্তর। চলো কথা না বাড়িয়ে চটপট খাতা বের করো। আমরা প্রশ্ন এবং উত্তর কিন্তু দুটোই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করছি। হয়তো ভিডিওটা তোমাদের একটু বড় হবে, তোমরা একটু দেখে নাও প্রত্যেকটা উত্তর, যদি কেউ দেখে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। চলো আমরা তোমাদের কিন্তু পরপর একটি একটি উত্তর এবং প্রশ্ন শেষ করে করে আলোচনা করছি। আচ্ছা, তোমাদের এখানে মিনিমাম ধরো গল্প আছে, কি গল্প সেগুলো আমরা আলোচনা তোমাদের করে দিচ্ছি, একটু দাঁড়াও। তোমার ধরো গল্পগুচ্ছ থেকে দেনা পাওনা, শাস্তি, ছুটি, গুপ্তধন, অতিথি, নষ্টনীড়, বদনাম, অপরিচিতা, শেষ কথা। প্রত্যেকটির গল্প কিন্তু লেখক হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এই নিয়ে কিন্তু মানে দেনাপনা গল্পটি কারো চরিত্র এরকমভাবে কিন্তু আমরা বলছি না, আমরা সমস্ত লেখককে করে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমাদের ফার্স্ট বা প্রথম গল্প দেনা পাওনা গল্পটি কত সালে রচিত হয়? উত্তর লিখো। দেনা পাওনা গল্পটি 1298 বঙ্গাব্দে রচিত হয়। পরের প্রশ্ন চলো, দেনা পাওনা গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? দেখো, দেনা পাওনা গল্পটি হিতবাদী পত্রিকায় 1298 বঙ্গাব্দে প্রকাশিত হয়। আচ্ছা, এই গল্পটি কোন প্রসঙ্গে লেখা? দেখো, এই গল্পটি কিন্তু দেনা, আমরা বলে দিচ্ছি দেনা পাওনা। দেনা পাওনা বলতে বোঝায় পণ প্রথাকে অবলম্বন করে কিন্তু রচিত গল্প। আচ্ছা, নিরুপমার পিতার নাম কি? উত্তর চলো রাম সুন্দর মিত্র। আচ্ছা, পরের প্রশ্ন, নিরুপমা শব্দের অর্থ কি বলতো? নিরুপমা শব্দের অর্থ হচ্ছে উপমা যার বা উপমা যার বা অদ্বিতীয়া। আচ্ছা, নিরুপমার স্বামীর নাম কি ছিল? দেখো, স্বামীর নাম দেওয়া হয়নি কিন্তু গল্পটাতে, সেরকম স্বামীর নাম কিন্তু নেই। স্বামী কিন্তু কাজ করতো কি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, মানে স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কিন্তু তার নাম কিন্তু গল্পের মধ্যে দেওয়া নেই। পরের প্রশ্ন চলো, রায়বাহাদুর পুত্রের বিয়েতে কত টাকা পণ চেয়েছিল? দেখো, 10,000 টাকা এবং অন্যান্য ব্যয়বহুল দ্রব্য সামগ্রী পণ হিসাবে চেয়েছিল। পরের প্রশ্ন চলো, টাকা না পাইলে বর সভাস্থ করা যাইবে না উক্তিটি কার? কত টাকা পাবার কথা ছিল? উদ্ধৃতি উক্তিটি রায় বাহাদুরের।
প্রতিশ্রুতি পণের 10,000 টাকার মধ্যে 6-7 হাজার টাকা বাকি ছিল, সেটাই পাবার কথা ছিল। পরের প্রশ্ন, বাবা আমাদের তবে এবার পথে ভাসালে, বক্তা কে? উত্তর চলো, বক্তা হলেন রামচন্দ্র, জ্যেষ্ঠ পুত্র হরমোহন। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। এবারে পূজার সময় মাকে ঘরে আনবি বা আনবই, উক্তিটি কার? এখানে মাকে বলতে কাকে বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটি নিরুপমার পিতা রামসুন্দর মিত্রের। মাকে বলতে এখানে নিরুপমার কথা বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? ডিসিশন দাও, কে কাকে প্রশ্নটি করেছে? প্রশ্নকর্তার বয়স কত ছিল? উত্তর চলো, রামসুন্দরের নাতি রমাসুন্দরকে উক্ত প্রশ্নটি করেছিল। দাও, প্রশ্নকর্তা নাতির বয়স ছিল 5 বছর। চলো পরের প্রশ্ন, এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়, উক্তিটি কার? কথাটি কাকে কিভাবে বলা হয়েছে? উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে রায় বাহাদুরের গৃহিণী বা নিরুপমার শাশুড়ি। কথাটি মৃত নিরুপমার স্বামী এবং অর্থাৎ রায় বাহাদুর পুত্রকে তার চিঠির জবাবে কথা বলেছিল। শেষ প্রশ্ন, দেনা পাওনা থেকে চলে লিখি একটা প্রশ্ন। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল। ডেপুটি ম্যাজিস্ট্রেট কে? আমরা কি পেয়েছি? ডেপুটি ম্যাজিস্ট্রেট কে বলতো? নিরুপমার স্বামী। কোথায় তার চিঠি এসেছিল? তার চিঠি এসেছিল রায় বাহাদুরের পরিবারে। চলো তোমরা খাতা বের করে নাও। পরেটা চলে যাচ্ছি আমরা ছুটি গল্পটি। ছুটি গল্পটি কার না ইন্টারেস্ট লাগে? সবারই ইন্টারেস্ট লাগে ছুটি গল্পে। ছুটি গল্পটি তো আমরা আজকে সমস্ত প্রশ্ন যদি দিই তোমাদের ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই আমরা সমস্ত ভিডিও আজকে দিচ্ছি না, আমরা পরবর্তী ভিডিও তোমাদের কিন্তু আমরা নিয়ে আসছি। আজকে আমরা ছুটি গল্পটি তোমাদের মধ্যে আলোচনা করছি। তোমাদের আজকে আমরা মিনিমাম 2 থেকে 3টি গল্প কিন্তু আলোচনা করব। পরবর্তী ভিডিও তোমাদের আমরা ধরো আমরা তোমরা দেনা পাওনা, ছুটি আর যে কোনো একটি গল্প আলোচনা করব, 3টি গল্প। তার মধ্যে পরের ভিডিওতে আমরা একটি গল্প আলোচনা করব। চলো ছুটি, আমরা আগে বলেছি ছুটি গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ছুটি গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়েছিল? সাধনা পত্রিকায় 1299 বঙ্গাব্দে পৌষ মাসে। ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিকের কনিষ্ঠ ভ্রাতার নাম কি? উত্তর চলো, মাখন লাল চক্রবর্তী। পরের প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। ফটিকের পদবী ও তার বয়স কত ছিল? চক্রবর্তী 13-14 বছর বয়স। ছুটি গল্পের প্রধান চরিত্রটির কয়টি মামাতো ভাই ছিল? 3টি। পরের প্রশ্ন, ছুটি গল্পের 2টি অপ্রধান চরিত্রের নাম লেখো। বিশম্বর, মাখনলাল। পরের প্রশ্ন, ও মা এ যে দাদা তুমি কবে এলে, উক্তিটি কে করেছে? দাদার নাম কি? ফটিকের দাদার নাম হচ্ছে বিশম্বর।
পরের প্রশ্ন, এখন আমি বাড়ি যাচ্ছি আলোচ্য অংশটিতে আমিকে তার কোন সময়ের কথা বলা হয়েছে? তো গল্পের নায়ক ফটিক তার জীবনের অন্তিম সময়ের। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। চলো, ফটিকের মা কেন ফটিককে ডেকে পাঠিয়েছিল? মাখন নালিশ করেছিল যে ফটিক তাকে অকারণে মেরেছে, তাই সেই নালিশের বিচারের জন্য ফটিককে ডাকা হয়েছিল। পরের প্রশ্ন, ফটিক জ্বরের বিকারে কি বলেছিল? উত্তর ছিল, সে মাঝিদের সুরে সমুদ্রের জল পরিমাপ করেছিল, এক বাঁকাও মেলে না, দু বাঁকাও মেলে না, যেন অনন্ত যাত্রায় অতল জলরাশি কোনো তলেই সে পাচ্ছে না। মা আসতে তার কাছ থেকে প্রলাপের ঘরে সে চির বিদায় নিয়ে যায়। মা, এবার আমার ছুটি হয়েছে, মা আমি এখন বাড়ি যাচ্ছি। চলো পরে বসে। ছেলেদের দল নিয়ে ফটিক কোন খেলায় মেতেছিল? একটা মস্ত গাছের গুড়ি পেড়েছিল, সেটা সবাই মিলে গড়িয়ে মজা করতে চেয়েছিল। পরের প্রশ্ন, গ্রামের বালকদের সর্দার ছিল কে? তার স্বভাব প্রকৃতই বা কেমন ছিল? দেখো, বালক সর্দার ছিল কে? ফটিক ছিল অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছেলে ছিল। পরের প্রশ্ন, বিদেশি নৌকা থেকে নামা ভদ্রলোকটির নাম কি? তিনি আসলে ফটিকের কে হন? তো বিদেশ নৌকা থেকে নামা ভদ্রলোকের নাম বিশম্বর বাবু। তিনি ফটিকের দূর প্রবাসীর মামা হন। পরের প্রশ্ন, কার মারফত ফটিককে ডেকে পাঠানো হয়? বাঘা বাগদি মারফত ডেকে পাঠানো হয়। আচ্ছা, বাঘা বাগদি কে ছিল তাহলে? ফটিকের কাজের লোক ছিল বাঘা বাগদি। পরের প্রশ্ন, পরদিন প্রাতে ফটিককে আর দেখা গেল না। ফটিক কোথায় গিয়েছিল? কেন সেখানে যেতে চেয়েছিল? সেখানে পৌঁছাতে পেরেছিল কি? মার কাছে যাবার জন্য সে লুকিয়ে পড়েছিল, লুকিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কারণ তার মার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছিল। কিন্তু সে মার কাছে পৌঁছতে পারেনি। পুলিশ তার সন্ধানে ছিল, তাকে পেয়ে বিশম্বরবাবুর বাড়িতে ফেরত দিয়ে যায় তারা। পরের প্রশ্ন, মা এখন আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি। উক্তিটি কে কোথায় করেছে? এ ছুটির অর্থ কি? এখানে বাড়ি যাওয়ার অর্থই বা কি? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ ছোট গল্প ছুটি গল্পে গ্রাম্য বালক সর্দার উক্ত উক্তিটি করেছে। এ ছুটি চিরকালের ছুটি। এই জীবন থেকে অন্য জীবনে অর্থাৎ চির বিদায় জানিয়ে মৃত্যুর জীবনে সে চলে যাওয়ার কথা বলা হয়েছে। এ ছুটি যেন ফটিকের মহা মুক্তি। আলোচ্য অংশটিতে বাড়ি যাওয়া কথাটি একটি বিশেষ অর্থে প্রযুক্ত হয়েছে। ইহলোক থেকে পরলোকে প্রত্যাগমন, মাতৃধাম ত্যাগ করে স্বর্গধামে আগমন, এসবের মধ্যে ফটিক এর চিরদিনের বাড়িকে ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন,
কলকাতায় যাবার সময় ফটিক তার কোন কোন সযত্ন রক্ষিত সম্পত্তি মাখনকে দিয়ে যায়? আনন্দে অতিশয্যে তার ছিপ, ঘুড়ি, লাটাই সব কিছুই মাখনকে দিয়ে যায়। তোমাদের দুটো গল্প আমরা শর্ট প্রশ্নের সঙ্গে উত্তর আলোচনা করে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের আমরা আরও গল্প, নানা রকম গল্প, সমস্ত গল্প আলোচনা করে দেবো। তার আগে যদি আমাদের সেরকম যদি কমেন্ট আসে তাহলে কিন্তু আমরা তোমাদের ভিডিওর মধ্যে নতুন নতুন ঘটনা আবার নিয়ে আসছি। চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।